তৈরি পোশাকের বিশ্ব বাজার দখলে প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স বায়লার সভাপতি আবরার হোসেন সাইম। জনাব সাইম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আসলে জানতে চাইব যে এই যে তৈরি পোশাক খাত, এই খাতটা আমাদের এখন কোন পর্যায়ে আছে? আমরা প্রতিবেদনে দেখলাম যে আমরা বিভিন্ন জায়গায় বাজার হারাচ্ছি। আসলে আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিত, একটু ছোট করে আর কি। জি, অবশ্যই অবশ্যই একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আছি আমরা। শুধু যে আমরাই আছি তা না, গোটা বিশ্বে এখন একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে বিকজ অফ দ্য গ্লোবাল আনরেস্ট অ্যান্ড দ্য ওয়ার সিনারিও। তারপরে শিফট ইন দ্য ট্রেড ডাইনামিক্স, যেমন নতুন রেগুলেশনস যেগুলো আসছে, আমি ইউরোপিয়ান রেগুলেশনস থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে সবাই এফেক্টেড হচ্ছে। সো ওভারঅল কনজামশনই কিন্তু কমছে। সো যে কারণে হচ্ছে গিয়ে যে এফেক্টটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যেও খুব অনেকই বেশি, বিকজ আমরা লোকালিও হচ্ছে গিয়ে যে অনেকগুলো আনরেস্ট হ্যান্ডেল করে করে এসেছি বিগত 2019 থেকে, যেখানে কিনা সেক্টরটি ভালো আহত হয়েছে এবং নড়বড়ে হয়ে গিয়েছিল। সো ওই জায়গার থেকে এখন আমাদের বেশ কিছু স্টেপস নেওয়া দরকার, যেটা না হলে কিনা আমাদের এই সেক্টরটার ভবিষ্যৎ খুবই চ্যালেঞ্জিং একটা পর্যায়ে রয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, এবং কিছুটা উত্তর আমি যেই প্রশ্নটা করব তার উত্তর কিছুটা দিয়েছেন যে কি পদক্ষেপগুলো আসলে নিতে হবে, যেহেতু ভিয়েতনাম এবং প্রতিবেশী ভারতকেও আমরা টেক্কা দিতে পারছি না। একটা সুযোগ আমাদের আছে, সেই সুযোগটা আমরা নিতে পারছি না। কি পদক্ষেপ নিলে আমরা সেই সুযোগগুলো নিতে পারবো? তো এখানে বেশ কিছু জিনিস আছে। প্রথমে হচ্ছে কি, আমি একটা জিনিস বলবো যে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে আমরা যেটা যাচ্ছি, এটা আমাদের এখন আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, একটা আসবেই ইন ভেরি নিয়ার ফিউচার। সো ওই সময়ের জন্য আমাদেরকে প্রিপেয়ার হওয়াটা, সো আমাদের ওই ডিপ্লোম্যাটিক টাইসগুলো, ওই ডিসকাশনগুলো, ওই ট্রেড নেগোসিয়েশনগুলো এখন থেকে আরও স্ট্রংলি আমাদেরকে পুশ থ্রু করতে হবে। বিকজ আপনি যদি ভিয়েতনামের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, they will be getting the FTA advantage. ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের অ্যাডভান্টেজগুলো পাবে ইউরোপিয়ান মার্কেটের ওয়ান অফ দ্য মেইন মার্কেট যেটা। সো ওইখানে কিন্তু তখন আমরা একটা ফর অ্যাডিশনাল একটা আনুমানিক 12% মতন ট্যাক্সের একটা আমরা এক্সট্রা বার্ডেনে চলে আসবো, যখন আমরা যেখানে কিনা আমাদের কম্পিটিটিভনেসটা, আমাদের প্রাইসটা যেটা লো থাকছে সেটা কিন্তু থাকবে না। সো ওই জায়গাটা ডেফিনেটলি আমাদের কম্পিটিটিভনেস হারনেস একটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, এটা একটা। দেন আপস্ট্রিম ইনভেস্টমেন্ট দোনো দেশেই, ইন্ডিয়াতে বলি ভিয়েতনামে বলি, আপস্ট্রিম ইনভেস্টমেন্ট, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট, এগুলো প্রচুর আসছে বিকজ রিসোর্স প্রোভাইড করতে পারছে, ফ্লো অফ ইনভেস্টমেন্ট, ইজ অফ বিজনেস, এই সব কিছু জিনিস, এবং গভর্নমেন্ট লেভেল থেকেও বেশ কিছু সাবসিডিজ প্রোভাইড করতে পারছে। সো এই জিনিসগুলো দাওয়াতে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে অনেক বেশি। ইনভেস্টাররা, ইভেন কি ফরেন ইনভেস্টাররাও বেশ কমফোর্ট ফিল করছে এই দুটোতে ইনভেস্ট করতে, এই ম্যাক্রো ফ্যাক্টরগুলোতে, যেটা কিনা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওই অবকাঠামো কিন্তু দিতে পারছি না, ওই পলিসিগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার জন্য, যেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আরও বেশি আসবে, আমরা স্টিল এই দুটো দেশের থেকে পিছিয়ে আছি। সো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনা, আমাদের ন্যাচারাল রিসোর্সেস যেগুলো গ্যাস থেকে শুরু করে এই রিসোর্সেসগুলোর অ্যাবান্ডেন্স, এই জিনিসগুলো অ্যাসিওর না করতে পারলে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না করতে পারলে আমাদের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা ধরে রাখতে পারবো না। আচ্ছা, কোনো কি কূটনৈতিক দুর্বলতা আছে কিনা আমাদের? যেহেতু ভিয়েতনাম তাদের এখানে ইনভেস্টর আসছে, আমাদের এখানে রাজনৈতিক একটা পরিবেশের যে ব্যাপারটা ছিল ইন্টারিম সরকারের সময়, এখন তো সেটা পরিবর্তিত হয়েছে, একটা নির্বাচিত সরকার বাংলাদেশ চালাচ্ছে। তাহলে ইনভেস্টর কেন আসছে না? কূটনৈতিক কোনো দুর্বলতা কি আছে কিনা? সো এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, নতুন সরকার যেটা এসেছে, ওনারা বেশ কিছু ডিসকাশন অলরেডি শুরু করেছেন। দে হ্যাভ এমফাসাইজ দিস পয়েন্ট। এফটিএর ব্যাপারটা নিয়েও ওনারা সামনে এনেছেন যে দ্য নেগোসিয়েশন হ্যাজ স্টার্টেড। অবভিয়াসলি এগুলো একদিনে হয় না, এক মাসে হয় না, দিস টেক্স টাইম। সো ইটস টু আর্লি টু সে যে এখনও ওখানে দুর্বলতা আছে। আই উড সে যে উই আর সিইং আ রে অফ হোপ, যে এখানে ওনারা এই 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 যে কি পয়েন্টগুলো যেখানে অ্যাড্রেস করা দরকার ওইগুলো নোটে নিয়েছে এবং ওগুলোতে কাজ শুরু করেছে। বাট উই এক্সপেক্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এই জায়গাগুলো আমরা রেজাল্ট দেখতে চাই, বিকজ এই ইন্ডাস্ট্রি যেটা বললাম বিগত 5-6 বছরে যে ধাক্কাগুলো খেয়ে এসেছে, ওখান থেকে এই
এত স্ট্রং ব্যাকবোন নেই যে আরো বেশ কিছু ধাক্কা সহ্য করে আরো সময় নিয়ে আমরা এগুলোতে অ্যাডাপ্ট করতে পারবো। উই নিড ভেরি ফাস্ট অ্যাকশন। আচ্ছা, আপনাদের সঙ্গে কি রাজনৈতিক দলগুলো বা যারা এখন চালাচ্ছেন তারা কি আসলে কোনো বৈঠক করেছেন কিনা, আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছেন কিনা, বা কিভাবে আগালে আসলে দ্রুত আমরা এটা ওভারকাম করতে পারবো, আমরা বাজারটা ধরতে পারবো, এরকম কোনো বৈঠক কি আপনারা করেছেন কিনা বা হয়েছে কিনা? ইন্ডাস্ট্রির সাথে হয়েছে। সো অ্যান্ড আমি দেখছি যে বেশ প্রো বিজনেস মেন্টালিটি দেখা যাচ্ছে। সো ফ্রম মাই ওপিনিয়ন আই উড সে যে ইটস প্রোগ্রেসিং। আচ্ছা, এখন কি শুধুমাত্র ইনভেস্টর আসলেই হবে, নাকি আমাদের গ্যাসের সংযোগের কথা আমরা শুনছিলাম যে জ্বালানি সরবরাহটা investor তখনই আসবে। স্মুথলি হচ্ছে না? হ্যাঁ, অবভিয়াসলি এটা আমাদের একটা মেজর একটা প্রবলেম হয়ে গেছে। অনেক বছর ধরে আমরা এটাতে সাফার করছি। বেশ ফ্যাক্টরিজ আপনি দেখবেন যে আমরা নিউজে শুনতে থাকি যে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আজকে। দেন আমরা বলি যে হয়তো কেন ফাইন্যান্স কোথায় গেল, কেন ম্যানেজ করতে পারে নাই। ওয়ান অফ দ্য রুট কজ ইজ দিস জ্বালানির যেই সংকটটা ছিল। কারণ এটা ফ্যাক্টরিটাকে দুর্বল করতে 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 কিন্তু আজকে এই পর্যায়ে এনেছে। সব ধাক্কা আমরা একসাথে দেখছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না যে কেন এগুলো হয়েছে। প্রতিটা ফ্যাক্টরির যারা বন্ধ হয়ে যাচ্ছে এর পিছে কিন্তু গত 1 বছরে কি ভুল করেছে তা না, গত 5 বছর 7 বছর ধরে কি ধাক্কাগুলো খেয়ে এসেছে সেটা হচ্ছে ফ্যাক্টর। তো জ্বালানি সংকট সবচেয়ে বড় একটা কেউ কি আসলে কখনো contributing এটা factor এই। জি, কেউ কি কখনো এটা অ্যাড্রেস করেছে, এটা নিরূপণ করেছে সবসময় যে address করা আসলে হয়েছে গ্যাস আমাদের industry-তে। বাংলাদেশে কতটুকু গ্যাস শিল্প কারখানায় সরবরাহ করতে পারবে এবং কতগুলো কারখানা রয়েছে, এইটার কোনো পরিসংখ্যান কি আছে কিনা, বা এটা করা দরকার কিনা, যে আমি ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম, গ্যাসের সরবরাহ আমরা দিতে পারছি না, তাহলে তো ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। এইটার অ্যাসেসমেন্ট করাটা কি প্রয়োজন কিনা? অনেকই প্রয়োজন আমার মতে। এই ইন্ডাস্ট্রিতে এখন এনি কাইন্ড অফ এক্সপ্যানশনও অনেক কেয়ারফুলি দেখা উচিত। যেই আনপ্ল্যান এক্সপ্যানশনও কিছু হয়েছিল আমাদের বেশ কিছু জায়গায়, এই জায়গাগুলোকে আরও বেশি রেগুলেশনসে আনা উচিত। বিকজ আপনাকে রিসোর্স অ্যালোকেশনটা দিতে হবে যখনই আপনি লাইসেন্স দিচ্ছেন। তারপরে যে টাইপের ফ্যাক্টরিগুলো আমাদের অলরেডি অনেক হয়ে গেছে, আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলোতে ইনসেন্টিভাইজ করা উচিত যে এই প্রোডাক্ট লাইনে আসো। তো এই জিনিসগুলা গভর্নমেন্ট পলিসিতে ডেফিনেটলি হ্যাজ টু বি দেয়ার, যেখানে হচ্ছে গিয়ে যে আপনি রিসোর্সটাকে তখন প্রপারলি অ্যালোকেট করে দিতে পারবেন। আর প্রায়োরিটাইজেশন অফ রিসোর্সেস এখন সবচেয়ে বেশি দরকার আমাদের দেশে, যে আপনি কোন কোন খাতে কোন কোন ইন্ডাস্ট্রি কতটুকু কী পাবে, গ্যাস থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, সাবসিডি থেকে শুরু করে। এই প্রায়োরিটাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ কে কতটুকু রিটার্ন আনতে পারবে ওটার উপরেই কিন্তু ডিসাইড করা উচিত কে কতটুকু প্রায়োরিটিটা পাবে, বিকজ দেশকে আগে গ্রো করাতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স বায়লার সভাপতি আবরার হোসাইন সাইম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।